বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে গোলাপ ফুলের শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোড়দা, চুয়াডাঙ্গা। এখন আমরা পাঠ পরিচিতি দেখি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় তৃতীয়। পাঠ শিরোনাম দেখো, প্রত্নতত্ত্বের ধারণা, উৎস ও সময়কাল। শিখন ফল, পাঠ শেষে আমরা প্রত্নতত্ত্বের ধারণা ব্যাখ্যা করতে পারব, প্রত্নতত্ত্বের উৎস ব্যাখ্যা করতে পারব এবং প্রত্নতত্ত্বের সময়কাল বর্ণনা করতে পারব। এখন আমরা প্রত্নতত্ত্বের ধারণা দেখি। খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানব সমাজ সম্পর্কে গবেষণার বিষয় হচ্ছে প্রত্নতত্ত্ব। অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নই হল প্রত্নতত্ত্ব। এক কথায় প্রাগ ঐতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। নৃবিজ্ঞানে টেইলর বলেন, প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা। তিনি আরও বলছেন যে প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের এমন একটি শাখা যা এমন সমাজ ও সংস্কৃতির ইতিহাস রচনা করে যে সমাজের অস্তিত্ব আর নেই। জগদ্বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গল্ডচাইল্ডের ভাষায় প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের আংশিক পরিচয় দেয় না, প্রাচীন মানুষের জীবনযাত্রার রেখাচিত্র ফুটে তুলতে চেষ্টা করে। প্রত্নতত্ত্ব খনন কার্যের মাধ্যমে উদ্ধারকৃত মানবজাতির দৈহিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে। এজন্য প্রত্নতত্ত্বকে দৈহিক ও সাংস্কৃতিক উভয় নৃবিজ্ঞানেরই উপশাখা বলে অভিহিত করা হয়। প্রত্নতত্ত্ব জীবাশ্ম আবিষ্কার এবং এদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ প্রত্নতত্ত্ব বলতে জ্ঞানের সেই মূল্যবান শাখাকে বোঝায় যা প্রাগৈতিহাসিক বা তারও আগের যুগের মানুষের বাস্তব সংস্কৃতির ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে তখনকার সমাজ ব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে থাকে। প্রত্নতাত্ত্বিকগণ হাজার হাজার বছর পূর্বে প্রাণী এবং গাছপালার জীবাশ্ম ও তখনকার মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করে। তারা এগুলো অত্যন্ত যত্ন সহকারে মাটি খুঁড়ে উদ্ধার করে। অতীতে প্রাণী ও গাছপালার জীবাশ্ম গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকগণ এগুলো ব্যবহারের কাল ও তখনকার সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা সম্পর্কে ধারণা প্রদান করে থাকে। অর্থাৎ কাল নির্ণয়ে এবং তখনকার সংস্কৃতি ও পরিবেশগত অবস্থা যাচাইয়ে প্রত্নতত্ত্ব সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমরা প্রত্নতত্ত্বের উৎস দেখো, প্রত্নতত্ত্বের উৎস, এই উৎস আমরা দেখছি যে প্রত্নতত্ত্বের প্রধান উৎস হল মানুষের ইতিহাস খুঁজে বের করা। এসব তথ্য সংগ্রহের জন্য প্রত্নতত্ত্বের বেশ কিছু উৎস রয়েছে। তো নিচে আমরা সেই প্রত্নতাত্ত্বিক উৎস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমত দলিল দস্তাবেজ। প্রত্নতাত্ত্বিকরা লিখিত দলিল দস্তাবেজকে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে ব্যবহার করেন, যেমন মেসোপটেমিয়া, মিশর ও গুয়াতেমালায় প্রাপ্ত নিদর্শনসমূহ ইত্যাদি। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইতিহাস গ্রন্থ প্রত্নতত্ত্বের উত্তম উৎস হিসাবে কাজ করে। এখন প্রাচীন মানুষের কর্মকাণ্ড দেখো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইউরোপীয়দের আগমনের পূর্বে কোনো লিখিত ভাষার অস্তিত্ব ছিল না। যেহেতু প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত দলিল নেই, সেই জন্য প্রত্নতাত্ত্বিকরা মানুষের কর্মকাণ্ডের যে কোনো একটি ক্ষুদ্র অংশ, যেমন হাতিয়ার, যন্ত্রপাতি, মাটির পাত্র, জীবজন্তুর হাড়, লতা, গুল্ম, লোহা, পাথর ইত্যাদির অংশবিশেষ গবেষণার সূত্র হিসাবে ব্যবহার করেন। এরপর দেখো জীবজন্তুর জীবাশ্ম। প্রত্নতাত্ত্বিকরা জীবজন্তুর হাড়, কাঠ, কয়লা ও গাছপালার অবশিষ্টাংশ সংরক্ষণ করেন
প্রত্নতাত্ত্বিক কাল নিরূপণ করার জন্য এবং পূর্বোক্ত পরিবেশগত অবস্থা যাচাইয়ের জন্য। প্রত্নতাত্ত্বিক কাল নিরূপণের জন্য তেজস্ক্রিয় অঙ্গার কৌশল ও তেজস্ক্রিয় পটাশিয়াম পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এবার আসছে নৃবিজ্ঞানের সহায়তা। সাংস্কৃতিক নৃবিজ্ঞান ও দৈহিক নৃবিজ্ঞানের তথ্যাদিও প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে বিবেচিত। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা যেখানে বর্তমানের জীবিত মানব গোষ্ঠীকে নিয়ে গবেষণায় ব্যবহৃত, সেখানে প্রত্নতাত্ত্বিকগণ অতীতের বিকাশমান মানব সংস্কৃতি এবং মানবের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত কাহিনী খুঁজে বের করতে চান। ফলে দৈহিক নৃবিজ্ঞানের এবং মানবের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত কাহিনী খুঁজে বের করতে চান। ফলে দৈহিক নৃবিজ্ঞানের সাথেও রয়েছে এর যোগাযোগ বা যোগসাজশ, কারণ জীবাশ্ম নিয়েও তাকে গবেষণা করতে হয়। এদিক থেকে প্রত্নতত্ত্ব দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মধ্যে একটি বিশ্বস্ত সেতুর মতো কাজ করে। এরপরে আমরা আসি স্থানীয় মানুষের ধারণা। কোনো বিষয়বস্তু সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা বা জ্ঞান ও প্রত্নতত্ত্বের উৎসের মধ্যে পড়ে। যে কোনো কিছু সম্পর্কে প্রত্নতাত্ত্বিক ধারণা লাভের উদ্দেশ্যে স্থানীয় মানুষের সাহায্য সহযোগিতা নেওয়া হয়। এখন দেখো, সরকারি উৎসাদি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও প্রত্নতত্ত্বের উৎস হিসাবে ভূমিকা রাখতে পারে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাদুঘর, গ্রন্থাগার, জাতীয় আর্কাইভস ইত্যাদি। এরপরে আমরা আসব প্রত্নতত্ত্বের সময়কালে। তা প্রত্নতত্ত্বের সময়কালে আমরা এই কালটাকে প্রত্নতাত্ত্বিকবিদেরা 5টা ভাগে ভাগ করেছে। দেখো, যে মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশকে চিহ্নিত করার জন্য ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ ও নৃতাত্ত্বিকগণ সামাজিক বিবর্তনের পর্যায়সমূহকে চিত্রিত করেছেন। বিভিন্ন সমাজে বা যুগে জীবিকা উপার্জন বা উপাদান কৌশল হতে সেই যুগের নামকরণ করা হয়েছে। প্রকৃত অর্থে কখন কোন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় প্রাধান্য পায় তার উপর ভিত্তি করে সেই যুগে বা সমাজের নামকরণ করা হয়। প্রত্নতত্ত্বের সময়কালের উপর ভিত্তি করে মানব সমাজকে দেখো 5টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ আর লৌহ যুগ। তা আমরা প্রাচীন প্রস্তর যুগের যে যুগ সম্পর্কে দেখি, তার সময়কালটা। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ প্যালিওলিথিক এজ। এই শব্দটি এসেছে প্যালিও এবং লিথোস শব্দের সমন্বয়ে গঠিত। প্যালিও শব্দের অর্থ হচ্ছে পুরাতন এবং লিথিয়স শব্দের অর্থ হচ্ছে পাথর। প্রস্তর যুগের প্রথম পর্যায় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রস্তর যুগের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ। প্রাথমিকভাবে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ধরা হয়েছিল খ্রিস্টপূর্ব 15 লক্ষ থেকে 10 লক্ষ অব্দ পর্যন্ত, কিন্তু প্রয়োজনীয় তথ্য প্রমাণাদির অভাবে প্রত্নতাত্ত্বিকগণ এই যুগের সময়কাল সংক্ষিপ্ত করে 1 লক্ষ থেকে 10,000 অব্দের মধ্যে সীমাবদ্ধ করেছেন। প্রাচীন প্রস্তর যুগেই মানব সভ্যতার বিকাশের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি উপবিভাগে ভাগ করেছে। সেগুলো হলো প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, শেষ পর্যায়, এগুলা। এবার আমরা দেখছি এর পরের যুগ নব্য প্রস্তর যুগ। যে যুগটা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটা অবস্থা নিয়ে এসেছে, যাযাবর জীবনের অবসান ঘটিয়েছে। তো সেটার সময়কালটা আমরা দেখি। প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। ধারণা করা হয় যে 7000 অব্দে নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগের সূচনা হয়। নব্যপ্রস্তর যুগের সময়কাল সঠিকভাবে নির্ধারণ করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তবে ধারণা করা হয় প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তির পর 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রস্তর যুগের সূচনা হয় এবং তা খ্রিস্টপূর্ব 7,000 বছর থেকে 6,000 বছর অব্দ পর্যন্ত স্থায়ী হয়। তারপর থেকে শুরু হয় নব্যপ্রস্তর যুগের সূচনা। গল্ডন চাইল্ড এই যুগকে তথা নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ বলে আখ্যায়িত করেছেন। তবে নব্যপ্রস্তর যুগ পৃথিবীর সব জায়গায় একই সাথে শুরু ও শেষ হয়নি।
কোনো কোনো প্রত্নতাত্ত্বিক ধারণা করেন বিভিন্ন জায়গায় খ্রিস্টপূর্ব ৬,০০০ থেকে ৫,০০০ অব্দ পর্যন্ত নব্যপ্রস্তর যুগের শুরুই হয়নি। সমাজ ও সভ্যতার ইতিহাসে নব্যপ্রস্তর যুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ। তো এটাকে নবপলীয় বিপ্লব বলে, এই যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন গল্ডন চাইল্ড। তো এখন আমরা দেখব ব্রোঞ্জ যুগ। এই যুগটার সময়কাল কিন্তু সংক্ষিপ্ত। তো আমাদের যে ব্রোঞ্জ যুগ আছে, এই ব্রোঞ্জের গুরুত্বটা মানব সমাজে খুব বেশি প্রাধান্য পায়নি। তারপরেও এটা কোন যুগ থেকে শুরু ছিল, সময়কালটা আমরা দেখি। 500 অব্দের মধ্যে পশ্চিম এশিয়ায় প্রথম ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে ভারত, চীন সহ পৃথিবীর অন্যান্য দেশে ব্রোঞ্জের ব্যবহার ছড়িয়ে পড়ে। ব্রিটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্বে 1009 অব্দে এবং তা খ্রিস্টপূর্ব 1004 অব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। খ্রিস্টপূর্ব 3000 অব্দে সিরিয়ায় ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল বলে জানা যায়। পূর্ব ইউরোপ ও ইজিয়ান সাগর অঞ্চলে আনুমানিক খ্রিস্টপূর্ব 2200 অব্দে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। ব্রোঞ্জ একটি সংকর ধাতু যা তামা ও টিনের সংমিশ্রণে তৈরি। এখন আমরা তাম্র যুগ সম্পর্কে দেখি, তার সময়কালটা কত। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে তামা আবিষ্কৃত হয়। তামা আবিষ্কারের পর মানুষ এটি দিয়ে বিভিন্ন রকম হাতিয়ার তৈরি করেছে। তামা পাথরের মতো ভঙ্গুর নয় এবং তুলনামূলকভাবে অনেক টেকসই। এই জন্য হাতিয়ার তৈরিতে পাথরের চেয়ে তামা বেশি ব্যবহৃত হতো বলে তাত্ত্বিকগণ মনে করেন। তো প্রত্নতাত্ত্বিকদের মতে সর্বপ্রথম মিশরে তামার কাঁটা ও মাছ শিকারের কোষের নিদর্শন পাওয়া গেছে। সুমেরু ও সিন্ধু উপত্যকার অধিবাসীরা তামার ব্যবহার জানত বলে তাত্ত্বিকগণ মনে করেন। তবে তখন পর্যন্ত মানুষ তামার ব্যবহার দ্বারা উল্লেখযোগ্য কোনো বিপ্লব ঘটাতে পারেনি। ব্যাপকভাবে তামার ব্যবহার শুরু হয় তা আবিষ্কারের অনেক পরে খ্রিস্টপূর্ব 4000 অব্দে। এরপরে আসছে আমাদের লৌহ সময়কাল। লৌহ একটা গুরুত্বপূর্ণ ধাতু আমাদের কাছে, যেটা বর্তমান যুগটাকে আমরা কিসের যুগ বলতে পারি, যে লৌহের আশীর্বাদে আধুনিক যুগের সূত্রপাত ঘটেছে। তাই এই আধুনিক যুগকে লৌহের আশীর্বাদ বলে আমরা মনে করি। তো সেখানে দেখো তার সময়কালটা দেখে নিই। লৌহ যুগ মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর। মিশর ছাড়া আফ্রিকার সব অঞ্চলে মানুষ সরাসরি প্রস্তর যুগ থেকে হতে লৌহ যুগে প্রবেশ করে। লৌহের ব্যবহার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শুরু হয়। যেমন মধ্যপ্রাচ্যে লৌহের ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দে। তবে লোহা শিল্পের সূচনা ঘটায় এশিয়া মাইনরে হিট্টাইটরা। এই জন্যেই হিট্টাইটকে বলা হয় লৌহ সংস্কৃতির আদি উৎপত্তিস্থল। পরবর্তীতে আসিরীয়রা লৌহের উৎপাদন শুরু করে। ধীরে ধীরে ভূমধ্যসাগরীয় এলাকার নিকট প্রাচ্য ও ইউরোপের লৌহের ব্যাপক ব্যবহার শুরু হয়। ইউরোপের দানিউব, ক্রিট দ্বীপ ও গ্রিসে খ্রিস্টপূর্ব 1100 শতকে লৌহ যুগের সূচনা ঘটে। ইজিয়ান দ্বীপে লৌহ যুগের সূচনা ঘটে আরও কিছুকাল পরে। মার্টিন হুইলের মতে ভারতে লোহার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 600 অব্দে। চীনেও প্রায় একই সময়ে লোহার ব্যবহার শুরু করা হয়। ভারতবর্ষ থেকে লোহা ব্যবহার ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফিনিশীয়, গ্রিক, রোমান ও চীন সভ্যতা হচ্ছে লৌহ যুগের উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতা। আজকে আমরা এই পর্যন্ত থাকবে। তাহলে বাড়ির কাজ দেখো, প্রত্নতত্ত্বের ধারণা ও উৎস, এটা বাড়ি থেকে পড়ে আসবে। আগামী দিনে পাঠ হবে প্রত্নতাত্ত্বিক যুগসমূহের প্রভাব, অর্থাৎ ওই যে 5টা আমরা যুগ পড়লাম প্রত্নতত্ত্বের, ওদের প্রভাবগুলো আমরা আলোচনা করব। আর বই নির্দেশনা দেখো, ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। তাহলে আজকের মতো আমরা এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।